তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে, হে বন্ধু, হে প্রিয়তম। আসলে এই সমগ্র শ্রাবণ মাস, বৈশাখ তথা সমগ্র বছরই আমাদের কাছে রবীন্দ্রময়। আমরা রবীন্দ্রের সেই মায়াজালে আবদ্ধ থাকতে চাই। তাই তো বারবার সেই কথা মনে পড়ে, বলতে ইচ্ছে হয়, অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়ে, জীবনেরই জয় হবে জানি। এই রবীন্দ্রময়তার সূত্র ধরেই আজকে আমরা রবিবাসরীয় আড্ডায় হাজির হয়েছি, আমাদের অনুষ্ঠানকে সঙ্গে করে। সৃজন সাহিত্যপত্র প্রয়াস পরিবেশিত কবিতা পাঠের আসরকে কেন্দ্র করে আমি অর্ঘ্য চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আমাদের সর্বক্ষণের সঙ্গী, আমাদের মিডিয়া পার্টনার, আঞ্চলিক সংবাদ প্রেরক পেজ বাওয়ালির ইতিবৃত্ত আছে আমাদের সঙ্গে। তাদেরকে জানাই আমাদের পক্ষ থেকে সাধুবাদ। আজকের এই আবহে দুদিন আগেই 22শে শ্রাবণ অতিবাহিত হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের সাক্ষী হয়েছি। আমরা সেই রবীন্দ্র মায়াজালের মধ্য থেকে বা সেই রবীন্দ্র ময়তার মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করতে চাই। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন 3 জন বিশিষ্ট কবি, সাহিত্যিক, আবৃত্তিকার। আমরা সঙ্গে পেয়েছি প্রথমেই শিক্ষিকা স্বাগতা ঘোষ মহাশয়াকে। আমরা পেয়েছি তারপর দেবী পালিত মহাশয়াকে, এবং একেবারে শেষে আমাদের সঙ্গে আজকে আছেন অর্চনা দাস মহাশয়া। আপনাদের সবাইকে, আপনাদের 3 জনকেই আমাদের প্রয়াস পত্রিকার তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যেহেতু আমরা আজকের এই অনুষ্ঠানের শুরুতেই বলেছি যে আমাদের গোটা জীবন, গোটা বছরই আমাদের কাছে রবীন্দ্রময়, সেই কারণে আজকে আমাদের প্রথম অনুষ্ঠানের প্রথম কবিতা পাঠও আমরা শুরু করব রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। যিনি আমাদের আজকের প্রথম কবিতা পাঠে অংশ নিচ্ছেন আমাদের সঙ্গে, তিনি শিক্ষিকা স্বাগতা ঘোষ মহাশয়া। চক গোপাল সারদা বিদ্যাপীঠ ফর গার্লস স্কুলের তিনি শিক্ষিকা। রবীন্দ্র সঙ্গীতের উপর তিনি মাস্টার্স করেছেন। এছাড়াও অনন্য মিউজিক থেকে অনার রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। তিনি আমাদের সঙ্গে আজকে আমাদের প্রথম সঙ্গী। আজকের কবিতা পাঠের আসরে আমাদের প্রথম কবিতা পাঠ আমরা যার কাছ থেকে শুনে নেব, তিনি স্বাগতা ঘোষ মহাশয়া। আমরা চলে যাচ্ছি তার কাছে। তার কণ্ঠে সুমধুরভাবে রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথের কবিতা, সুন্দর পাঠ, একটি সুন্দর উপস্থাপনা শুনে নেবার জন্য। নমস্কার। সৃজন সাহিত্য পত্র প্রয়াসের কবিতা পাঠের আসরে আজ আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে
আলো আঁধারির ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠল হা, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমির রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে, প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। নমস্কার। সত্যি যতটা সুন্দর কবিতা ঠিক ততটাই সুন্দর কবিতা পাঠ, অসাধারণ উপস্থাপনা। আমরা ধন্যবাদ জানাই শিক্ষিকা স্বাগতা ঘোষ মহাশয়াকে এই সুন্দর উপস্থাপনটি এই আবহে, এই রাবীন্দ্রিক পরিমণ্ডলে আমাদের সামনে, আমাদের সকলের কাছে উপহার দেওয়ার জন্য। আসলে এই আমি কবিতাটি রবীন্দ্রনাথের শেষের দিকের পর্যায়ের একটি কবিতা। 1343 বঙ্গাব্দে তিনি যখন শান্তিনিকেতনে আছেন তখন তিনি এই কবিতাটি লিখছেন, জ্যৈষ্ঠ মাসে তিনি লিখছেন শান্তিনিকেতনে বসে, এবং এই কবিতাটি তার শ্যামলী কাব্যগ্রন্থের অন্তর্গত। আমরা যদি তার এই শেষের পর্যায়ের যে কাব্যগ্রন্থগুলো দেখি, যেমন রোগ সজ্জায়, আরোগ্য বা তার মৃত্যুর পর প্রকাশিত শেষ লেখা, এই জাতীয় কাব্যগ্রন্থের মধ্যে আমরা প্রেম, প্রকৃতি এবং আধ্যাত্মিকতার একটা মিশ্রণ লক্ষ্য করি। যদি আমরা এই শ্যামলী কাব্যগ্রন্থের কথাই বলি, তাহলে আমরা দেখব এই কাব্যগ্রন্থেই তিনি লিখছেন, ওই সময়ে লিখছেন ওই পর্বে, এটা জ্যৈষ্ঠ মাসে লেখা একটি কবিতা 1343 বঙ্গাব্দের। ঠিক তার পরের মাসে, আষাঢ় মাসে তিনি লিখছেন হঠাৎ দেখা বলে যে কবিতাটি আমাদের কাছে বিখ্যাত, বহু জায়গায় আমরা তার পাঠ হতে দেখি, হঠাৎ দেখা কিংবা বাঁশিওয়ালা জাতীয় কবিতা। এই সমগ্র কবিতার মধ্যে আমরা সেই প্রেম এবং আধ্যাত্মিকতার একটা যে মিশ্রণ কাব্যগ্রন্থের মধ্যে, সেটা কিন্তু লক্ষ্য করি। তিনি তার নৈবেদ্য কাব্যগ্রন্থে যেমন একটা জায়গায় বলছেন, তার যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে লোভিব মুক্তির স্বাদ। এবং সেখানে তিনি একেবারে শেষে জানাচ্ছেন এই প্রেম বা সেই ভক্তির কথা, যেখানে যেন প্রেম এবং আধ্যাত্মিকতা মিলে মিশে যায়। তিনি বলছেন যে মোহ মোর মুক্তি রূপে উঠিবে জ্বলিয়া, প্রেম মোর ভক্তি রূপে রহিবে ফলিয়া।
অতএব প্রেমের মধ্যেই তিনি সেই ভক্তিভাবকে নিয়ে আসবেন আমাদের মধ্যে। সেই প্রেম এবং আধ্যাত্মিকতার যে মিশ্রণের দিক যেটা বলছি, সেই দিকটা আমরা লক্ষ্য করি, এবং এই আমি কবিতাও যেন তার ব্যতিক্রম নয়। অতএব একটি অসাধারণ ভাবনা, এবং সেই ভাবনার এতটা সুন্দর একটি উপস্থাপনা যেন আমাদেরকে সমৃদ্ধ করে, আমরা উপকৃত হই। এরপর আমরা চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় কবিতা পাঠে। যিনি আমাদের সঙ্গে দ্বিতীয় কবিতা পাঠে আছেন তিনি দেবী পালিত মহাশয়া। অত্যন্ত প্রণম্য একজন ব্যক্তিত্ব আমাদের কাছে। তিনি জীবনের প্রথম পর্বে যুক্ত ছিলেন শিক্ষকতার সঙ্গে। তিনি নিষ্ঠা সহকারে তার সেই দায়িত্ব, সেই গুরুভার তিনি পালন করেছেন। সেই সঙ্গে তিনি ছোটবেলা থেকেই কবিতা পাঠ, কবিতা লেখার প্রতি তার এক প্রকারের নেশা আমরা লক্ষ্য করি। এছাড়াও গল্প লিখতে তিনি ভালোবাসেন। তাছাড়া গানের মধ্যে থাকা এবং সাংগীতিক যে সমস্ত বাদ্যযন্ত্র, যেমন সিনথেসাইজার প্রভৃতি বাদ্যযন্ত্র বাজাতে তিনি সমানভাবে পারদর্শী। সেই দেবীপালিত মহাশয়া আজকে আমাদের কবিতা পাঠের আসরে, আমাদের অষ্টম পর্বের কবিতা পাঠের আসরে আমাদের দ্বিতীয় সঙ্গী। আমরা চলে যাব তার কাছে এবং শুনে নেব আজকে তার স্বরচিত একটি কবিতা পাঠ তার কণ্ঠে। নমস্কার, আমি দেবী পালিত। আজ আমি আমারই লেখা একটি কবিতা পড়ব। কবিতাটি সাম্প্রতিক আবহে লেখা। করোনার মজুর। আমাকে আপনারা চিনবেন না, আমি বুধুয়া, বিহারের প্রত্যন্ত গ্রামের দলিত ছেলে। ফি বছর গাঁवेर जमीन रुखा सुखा, फी दिन आधा पेटा खावा। घरे आछे भूखा छोटी बहन, बूढ़ा बाबा मा আর বুয়া। গেল সালে দিদি শাদিতে, সেই এক টুকরা জমিন ভি চলে গেল দহেজে। আর আমি চলে গেলাম দিল্লিতে, মজুর হয়ে দো ঠো রুটির খোঁজে। আমি রাজু, রাজস্থানী ছেলে। আমার গাঁয়ের মা বউরা কলসির পর কলসি সাজিয়ে জলের খোঁজে পাড়ি দেয় 20 মাইল পথ। আর আমি জন খাটতে থাকি শহর থেকে শহরে। আমি রঘুবীর, উত্তরপ্রদেশের প্রান্তিক গাঁওয়ে ডেরা। আমি ভি ওদেরই মতো। আমি কানহা, আমি বৈদ্যনাথ, আমি রেওয়া, আমি সোনি, আমি রামেশ্বর। আমরা ভারতবর্ষের সব দেশওয়ালি, মুটে, মজুর, রাজমিস্ত্রি, গ্যারেজ শ্রমিক। আমরা বাবুদের জামা কাপড় ইস্ত্রি করি শহরের পথে পথে। আমাদের রোজগারে খায় গোটা পরিবার। উমর কারু 16, কারু 27, কারোর 32, কারোর বা 47। চীন থেকে কি এক নয়া বিমারি এসেছে, করোনা। মাঝ রাত থেকে নেমে এলো লকডাউন। আমাদের কাছে ভারত বন্ধ 21 দিনের। কাম ভি বন্ধ, কামাই ভি। বাস বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি ভি বন্ধ। মগের মুলুকে আমাদের ঘর। কি করে ফিরবো
কি খাবো ভাবলো না কেউ। ভোটের সময় তো নেতা হাজির, এখন তাদের কোথা কি পাই। কতদিন ঘর দেখিনি, দেখিনি মায়ের মুখ, দেখিনি আমারই টাকায় কেনা নতুন গাড়ি লক্ষ্মীকে। গর্ভবতী বউ ফেলে এলাম, মিটি মিটি হাসে শুনেছি 2 মাসের মেয়েটা। দেখতে বড় ইচ্ছে করে, তাই কান্না পুকুর চোখে লুকিয়ে হাঁটছি আমি। বধুয়া হাঁটছে, হাঁটছে আরো হাজার রঘুবীর। আমরা হাঁটছি দিল্লি পেরিয়ে, রাজপথ ধরে হাঁটছি কানপুরে, কাশিতে। 100, 200, 400, 1000 মাইল। মরব তো মরব নিজের গায়ের সীমানা ছুঁয়ে। আহা, মায়ের আঁচলে মুখটা মুছবো, মেয়ের মিঠি মিঠি হাসির মুখটা দেখবো। মাথায় চৈত্রের রোদ নিয়ে, এক সমুন্দর পিয়াস নিয়ে ভুকা হাঁটি মহান ভারতের পরিযায়ী শ্রমিক। পুলিশের লাঠি ধাওয়া করে আমাদের, ঢেলে দেয় কীটনাশক আমাদের আনপড় আদমিদের জমায়েতে। চীনা বিমারি করোনা ছড়াবে আমাদের ভিড়ে। আমাদেরই কেউ 200 কিলোমিটার হাঁটার পরে ওই পিচ গলা রাস্তায় 2 চোখে সদ্যজাত মেয়ের হাসির স্বপ্ন নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বেওয়ারিশ লাশ তুলে নিয়ে যায় পুলিশ। আমরা ভারতের করোনার পরিযায়ী শ্রমিক। ধন্যবাদ। এক অতি বাস্তবতার জ্বলন্ত চিত্রণ বা বলা যায় বাস্তবতার চরম প্রতিচ্ছবি, নির্মম সত্য আমরা পরিবেশিত হতে বা প্রকাশিত হতে দেখলাম দেবী পালিত মহাশয়ার কবিতায় এবং কণ্ঠে। বর্তমানের আবহে বড়ই প্রাসঙ্গিক এই কবিতা। আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, আমরা প্রণাম জানাই তাকে এই অসাধারণ উপস্থাপনাটি, কবিতাটি আমাদের সামনে তুলে ধরার জন্য, এই বর্তমান আবহে আরো প্রাসঙ্গিক করে তোলার জন্য। আমরা আজকের এই কবিতা পাঠ সেই সমস্ত পরিযায়ী শ্রমিক তথা করোনার আবহে আবদ্ধ সেই সমস্ত মজুরদেরকে আমরা উৎসর্গ করতে চাই দেবী পালিত মহাশয়ার হাত ধরে। আসলে যে কোনো সাহিত্য সময় এবং সমাজকে অতিক্রম করে যেতে পারে না। আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যখনই আমাদের মধ্যে এই মহামারী এসেছে, যখনই দুর্ভিক্ষ তথা মন্বন্তর এসেছে আমাদের জীবনে, যখনই দেশ ভাগ বা এই জাতীয় কোনো রকম প্রতিকূলতা এসেছে আমাদের জীবনে, তখনই কবি সাহিত্যিকদের কলম গর্জে উঠেছে। আমরা তাদের দৃপ্ত কণ্ঠস্বর লক্ষ্য করেছি বহু জায়গায়, দেশভাগকে কেন্দ্র করে, মন্বন্তরকে কেন্দ্র করে, মহাযুদ্ধকে কেন্দ্র করে বা আরো কত শত প্রতিকূলতাকে কেন্দ্র করে। এবং এই করোনার আবহ সেই প্রতিকূলতারই এক শরিক, যেখানে আমরা দেখেছি, আমরা লক্ষ্য করেছি বহু কবি সাহিত্যিকদেরকে এই করোনার আবহে তাদের কলম গর্জে উঠেছে প্রতিবাদের হাত ধরে। এবং আজকের এই কবিতা পাঠও সেই
আহ, দিকেরই এক উজ্জ্বল নিদর্শন বলা যায়। আমরা আবারও ধন্যবাদ জানাই তাকে, দেবী পালিত মহাশয়াকে, আমাদের সঙ্গে থাকার জন্য। এরপর আমরা চলে যাব আমাদের তৃতীয় কবিতা পাঠ তথা শেষ কবিতা পাঠে। যিনি আমাদের শেষের সঙ্গী হিসাবে আমাদের সঙ্গে রয়েছেন তিনি কবি অর্চনা দাস মহাশয়া। তিনি জন্মগ্রহণ করেছিলেন মুর্শিদাবাদ জেলার ভবানীপুর গ্রামে এবং বর্তমানে তিনি এয়ারপোর্ট গেটের মতিলাল কলোনির বাসিন্দা। এবং তিনি তার প্রকাশিত গ্রন্থের সংখ্যাও বিস্তর। আমরা দেখেছি তার লেখনী ধারায় প্রকাশিত হতে সত্যের আড়ালে, স্মৃতির পটে, সোনালী সূর্য, সেরা ভূতের গল্প, ফ্লাওয়ার প্রভৃতি গ্রন্থ প্রকাশিত হতে, এবং সেই গ্রন্থ তার দক্ষতা এবং তার প্রতিভাকে আমাদের সামনে তুলে ধরে। সেই অর্চনা দাস মহাশয়া আজকের আমাদের কবিতা পাঠের আসরের শেষ অংশগ্রহণকারী। আজকের অষ্টম পর্বের কবিতা পাঠের শেষ অংশে আমরা চলে যাচ্ছি কবি অর্চনা দাস মহাশয়ার কাছে তার রচিত একটি কবিতা পাঠ শ্রবণের উদ্দেশ্যে। নমস্কার, আমি অর্চনা দাস। আমার লেখা কবিতার নাম স্বাধীনতা দিবস। ভারতবাসী, হে ভারতবাসী, তোমরা কি শুনতে পাচ্ছ ইংরেজদের বুটের পদধ্বনি, ইংরেজদের বুটের পদাঘাত, শত অত্যাচার। জেগে উঠেছিল ৩৩ কোটি মানুষ, স্বপ্ন দেখেছিল স্বাধীনতার। নেতাজি সুভাষচন্দ্র প্রত্যাখ্যান করলেন বড় চাকরির প্রলোভন। দেশের মুক্তি সাধনায় তার ব্রত। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বাংলাদেশের অবিসংবাদী নেতা। শুরু হলো মুক্তি সংগ্রামের নতুন অধ্যায়। গান্ধীজি নেতৃত্বে শুরু হয় অসহযোগ আন্দোলন। সুভাষচন্দ্র বরেণ্য নেতাদের সঙ্গে করলেন কারাবরণ। নেতাজি ফরওয়ার্ড পত্রিকার প্রচার সচিব। ইংরেজ সরকারের রোজ দৃষ্টি সুভাষচন্দ্রের উপর, বারবার কারাবরণ। এগিয়ে এলো অভিশপ্ত দিন। একদিকে জার্মানি, ইটালি ও জাপান, অন্যদিকে ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা ও সোভিয়েত রাশিয়া। ইংরেজ শাসিত ভারতবাসীর মন জাপান ও জার্মানির প্রতি সহানুভূতি সম্পন্ন। দেশব্যাপী নেমে এলো অর্থনৈতিক দুরবস্থা, দুর্ভিক্ষ, প্রাকৃতিক বিপর্যয় ও কালোবাজারি। সুভাষচন্দ্র কিন্তু থেমে থাকেননি। শুরু হলো জাতীয় মুক্তির আন্দোলন, আবার কারাবরণ। এই নির্জন বাস থেকে তিনি হলেন নিরুদ্দেশ। প্রথমে কাবুল, পরে রাশিয়া, বার্লিন, জাপান হয়ে সিঙ্গাপুর। ভারতবাসী শুনল আজাদ হিন্দ বেতারের খবর। ভারতকে পরাধীনতার হাত থেকে মুক্ত করার জন্য শুরু করলেন অভিযান। বার্মার রাজধানী রেঙ্গুন থেকে আজাদ হিন্দ ফৌজ নিয়ে পৌঁছালো ভারত সীমান্তের কাছে। মেজর রাতুরি ঝাঁপিয়ে পড়লেন তার বাহিনী নিয়ে, স্পর্শ করলেন ভারতের মাটি। এই মাটিতেই উড়ল প্রথম জাতীয় পতাকা। জাতীয় পতাকা মোদের গর্ব, ঐক্য ও আত্মমর্যাদার প্রতীক। 1947 সাল 15 আগস্ট ইংরেজদের জবনিকা পতন হলো, ভারতবর্ষ হলো স্বাধীন। পরাধীনতার কারাগার চূর্ণ, স্বাধীনতা করেছে স্পর্শ। যাদের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা, ভুলতে পারবো না তাদেরই কথা। আত্মত্যাগী বিনয় বাদল দীনেশ, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, ক্ষুদিরামের ফাঁসি।
গেরুয়া সাদা সবুজ পতাকার মর্যাদা দিতে পশ্চাৎপদ হব না, আসুক যতই তিমিরও রাতি। ঐতিহ্য লালিত ঐক্যের মন্ত্র করব উচ্চারণ, বিবিধের মাঝে হবে মিলন মহান। ভারত হবে মহামানবের সাগর তীর, বাঁধবে সবাই শান্তির নীড়। নমস্কার। স্বাধীনতার একে গৌরবময় ছোঁয়া, স্বাধীনতার গৌরবের যে গৌরবময় ছোঁয়া আমরা উপলব্ধি করলাম কবি অর্চনা দাস মহাশয়ার কবিতায়। আমরা সম্মান করব, আমরা শ্রদ্ধা জানাবো তাদেরকে যারা আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্য উজাড় করে দিয়েছিলেন তাদের জীবন এবং আত্মত্যাগ করেছিলেন, বিসর্জন করেছিলেন তাদের সমস্ত স্বার্থ। তাদেরকে যারা শহীদ হয়েছিলেন, যাদের রক্ত লেগে রয়েছে আমাদের ভারতবর্ষের মাটিতে, যে মাটি আমাদের ভারতবর্ষের মাতৃভূমির পরিচায়ক, আমরা শ্রদ্ধা জানাবো সেই মাটিকে, আমাদের জন্মভূমিকে। আমরা সবাই চাই মুক্ত হতে, স্বাধীন হতে। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? অতএব আমরা স্বাধীনতাহীনতায় বাঁচতে চাই না, আমরা দাসত্ব শৃঙ্খল পড়তে চাই না, আমরা মুক্ত হতে চাই, পাখির মতো ডানা মেলতে চাই। অবশ্যই আমরা সমস্ত বিপ্লবী তথা সমগ্র দেশপ্রেমী, স্বাধীনতা সংগ্রামী তথা আমাদের দেশ স্বাধীনের জন্য যে সমস্ত প্রাণ বলিদান হয়েছে এবং যাদের অবদান আমাদের কাছে অনস্বীকার্য, তাদের সবাইকে আমাদের শ্রদ্ধা এবং প্রণাম। আজকে আমরা স্বাধীনতার 70 বছরেরও বেশি অতিক্রম করে ফেলেছি এবং সেই জায়গায় আমরা চাই আমাদের মত প্রকাশ থেকে শুরু করে আমাদের সব জায়গায় স্বাধীনতা থাকুক এবং সেই অঙ্গীকারই আমরা করি প্রতিনিয়ত। আমরা চাই ভারতবর্ষ আবারও সেই স্বাধীনভাবে হয়ে উঠুক সকল দেশের সেরা। এবং আজকের এই কবিতা পাঠ আমাদেরকে সেই স্বাধীনতার গৌরবের কথা আবারও মনে করিয়ে দিল আমাদের অন্তরে। রবীন্দ্রনাথ বলেছেন যে, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়ে অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাহি গ্রাসী, পৌরসেরে করেনি শতধা নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে করজাগরিত। আমরা সেই মুক্ত স্বর্গ চাই, সেই স্বাধীন স্বর্গ চাই, যে স্বর্গকে দেখে আর 5টা দেশ বলবে যে আমরা ভারতের মতো হতে চাই, আমরা সেই গৌরবটাকে নিয়ে বাঁচতে চাই। আজকের সেই কবিতা আমাদেরকে সেই গৌরবের পথেই নিয়ে যায়। আমরা ধন্যবাদ জানাই কবি অর্চনা দাস মহাশয়াকে। এই অভিব্যক্তি, এই ভাবনা, এই শ্রদ্ধা আমাদের সঙ্গে, আমাদের মধ্যে পরিবেশিত করার জন্য। আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। আমাদেরকে বিদায় নিতে হবে আজকের এই অনুষ্ঠান থেকে এবং অবশ্যই আপনাদেরকে বলবো, আমাদের এই অনুষ্ঠান ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং মতামত জানাবেন। এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের মিডিয়া পার্টনার বাওয়ালির ইতিবৃত্তকে আমাদের সঙ্গে থাকার জন্য। এবং শেষ অবধি যে কথাটা বলার থাকে, আপনারা অবশ্যই এই আবহে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে এবং সতর্ক থাকবেন এবং অবশ্যই সৃজন সাহিত্যপত্র প্রয়াস পরিবেশিত কবিতা পাঠের আসরের মাধ্যমে কবিতায় থাকবেন। নমস্কার।